তো এটা ছোট হয়ে আসছে। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ এই ছোট হওয়ার কারণে দেশে ফেরত আসছে। পজিটিভ রাজনীতি কি শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ, নাকি সেই পজিটিভিটির বার্তাটা জনগণ পর্যন্ত পৌঁছাচ্ছে? উনি শুনেছি বিশ্ববিদ্যালয়ের ভিসি খুব গুছিয়ে কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, উনি রাইটলি বলেছেন যে সংসদীয় গণতন্ত্রে সংসদে তর্ক হবে, বিতর্ক হবে, কুতর্ক হবে অতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত একটা শালীনতা যাতে বজায় থাকে, মানুষের কাছে ওই ঝগড়াঝাড়ির রং মেসেজ না যায়, সবই ঠিক আছে। আপনার প্রশ্ন ছিল যে আমাদের সংবিধানে আমরা জুলাই সনদ, আমরা সংবিধান সংস্কার ইত্যাদি নিয়ে আমরা কিন্তু অনেক সময় নষ্ট করেছি। দ্যাটস ট্রু, আমাদের সংসদে এত সময় নষ্ট করার দরকার ছিল না, এগুলো সেটেলড ইস্যু। আমি আজকে এক টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলাম যে আমাদের যে আগামী নির্বাচনটা কি কোন প্রক্রিয়ায় হবে ওইটা নিয়ে ডিবেট হচ্ছে, ওইটা নিয়ে কথা চলছে। আমি তাদেরকে বলেছি যে জুলাই সনদের 16 অনুচ্ছেদে প্রত্যেকটা রাজনৈতিক দল সই করে জাতীয় সংসদে বৃষ্টির ভিতর হাস্যজ্জ্বল অবস্থায় থেকে সিদ্ধান্ত নিয়েছে, সেটেল করেছে। যেমন ওখানে বলেছে যে কিভাবে কেয়ারটেকারের প্রধান নির্বাচিত হবে, তখন বলে ওখানে স্পিকারের নেতৃত্বে সরকারি দলের, বিরোধী দলের এবং সেকেন্ড লার্জেস্ট বিরোধী দল মিলে 5 বা 7 সদস্যের একটা কমিটি থাকবে। ওনারা প্রধান করবেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে তত্ত্বাবধায়ক কিভাবে গঠিত হবে। কিন্তু এখন দেখি যে না, ওইটা নিয়েও এখন বলছে যে না, অন্যভাবে করা যায় কিনা, প্রধান বিচারপতি বা বিচারপতিদেরকে বাইরে রেখে করা যায় কিনা, এইটা নিয়ে যে আমরা সময় নষ্ট করতেছি। অথচ আমাদের সামনে কি, আমাদের সামনে সবচেয়ে বড় ক্রাইসিসটা আসতেছে। দেখেন, সারা পৃথিবীতে যে মানব শক্তি যেটা ছিল, যেটা আমাদের এই আমরা যে রেমিটেন্স যোদ্ধা বলি, আমাদের প্রচুর ছিল, মার্কেটও ব্যাপক ছিল, কিন্তু এটা ছোট হয়ে আসছে এআই এর কারণে, অনেক ছোট হয়ে আসছে যুদ্ধ বিগ্রহের কারণে। প্রত্যেক রাষ্ট্রে তাদের যে রেসেশন হচ্ছে, সেই কারণে কাটছাট হচ্ছে, এই কারণে ছোট হয়ে আসছে। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ এই ছোট হওয়ার কারণে দেশে ফেরত আসছে। ওদেরকে নিয়ে আমরা কি ভাবছি, বা বিদেশে আমাদের এই কর্মসংস্থানগুলো মাধ্যমে আমাদের এই যে বেকারত্ব দিনে দিনে বাড়তেছে, 2.5 লক্ষ না 3 লক্ষ বেকার, এটা ভয়াবহ অবস্থা। সেটি নিয়ে সরকারি দল, বিরোধী দল কারো কোনো কিছু দেখছি না। ইতিমধ্যে কিন্তু বিশ্লেষকরা অভিযোগ করছে যে জনগণের মৌলিক সমস্যাগুলো থেকে দূরে সরে গিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতিতে বেশি ব্যস্ত আচ্ছা, হয়ে যেমন আমি পড়ছে। আপনার গত আমি উদাহরণ দিয়েছি। দেখেন, আমি গ্যাস সিলিন্ডার কিনতাম 5200 বা 300 বা 400 দিয়া, আমি 7490 টাকায় আমি গ্যাস সিলিন্ডার এখন বাজারে। তো আমি যেটি বলছি যে জনগণ কি চায়, জনগণ কিন্তু আমার এই মারপ্যাচ বোঝে না। আমার এই সাদা পৃষ্ঠার সাদা রঙে সংবিধান, এই সংবিধানের ভিতরে বাইরে কি আছে না আছে এগুলো বুঝতে চায় না, বোঝার দরকার মনে করে না। তারা মনে করে আমরা নিরাপদে যদি এই বাড়িতে যেতে পারি, আমরা যদি ছিনতাইয়ের কবলে না পড়ি, সন্ত্রাসীদের কবলে না পড়ি, আমি যদি ঘরে নিরাপদ থাকি, বাইরে একটু নিরাপদ থাকি, তাহলে আমি এই উদাহরণটা দিই। দেখেন, ব্যবস্থাপনাটা দেখেন। বিএনপির 31 দফায় স্থানীয় সরকারের ওখানে বলা আছে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশে কোনো প্রশাসক নিয়োগ হবে না, জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হবে। দেখেন, এই 31 দফা থেকে বিএনপি বেরিয়ে আসছে। এগুলো মানুষের মনে সন্দেহ জায়গায়। 31 দফা থেকে বিএনপি বেরিয়ে আসছে অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে, এখন আবার সময় ক্ষেপণ করে অংশীজনের সাথে বসছে। অথচ সেই অংশীজনের সাথে বসে 12-13 মাস ধরে আমরা ঐক্যমত কমিশনে গিয়ে আমরা অনেকগুলো সেটেল বিষয় করেছি। গুম কমিশন বাতিল করার পরে যে ব্যাখ্যা দিয়েছে সংজ্ঞার, এই ব্যাখ্যা তো ধোপে টিকেনি। আমরা তো পড়েছি, আমরা দেখেছি। আমার কথা হলো একটাই, এই সংসদ, এই সরকার কিন্তু সবার, রাষ্ট্র কিন্তু সবাই চালায়। আওয়ামী লীগও কিন্তু পার্টি, তাদের প্রেসিডেন্ট চুপ্পু আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির, বিরোধী দল জামাত। আর তার মানে এমন এক কঠিন ঐক্যমতের সরকার, এই সরকারের থেকে যদি কিছু ভালো না আশা করা যায়, তাহলে কোন সরকার থেকে আশা করবো আমরা? আর 17 বছর প্রফেসর সাহেব বলছেন যে 17 বছর যে অবস্থা চলছে, যে ডেডলক ছিল, এই ডেডলক থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কঠিনভাবে কাজ করতে হবে। আমাদের আজে বাজে বিতর্ক নিয়ে, তর্ক নিয়ে, কুতর্ক নিয়ে একটা বিষয়কে বারবার রিপিট করে আমরা সময় নষ্ট করলে চলবে না। আমাদের হাতে সময়ও নেই। বিগত সময়ে আমরা যেমন মবের মূল্য দেখেছি, বর্তমানেও কিন্তু সেই ধারাবাহিকতা আমাদের দেখতে হচ্ছে। তাহলে আইনের শাসন প্রশ্নে সরকারের অবস্থান কি? দেখেন, আমি সুস্পষ্ট বার্তা দিই, মব কখন সৃষ্টি হয়? অনেকগুলো ব্যারোমিটার, অনেকগুলো কার্যকারণের মধ্যে একটি হলো, মানুষ যখন মনে করে যে বিচার ব্যবস্থায় তার আস্থা নেই, বিচার করতে গেলে বড় বড় সন্ত্রাসী, আজে বাজে লোক বা রাস্তাঘাটে যারা অপরাধ করে, বিচারের আওতায় গেলে তারা বিচারের আওতার ভিতর আমরা রাখতে পারি না, আমরা নানা বন্দোবস্তে জামিন হয়ে যায়, নানা বন্দোবস্তে তারা খালাস পেয়ে যায়। যার কারণে বিভিন্ন সময় বিভিন্নখানে এই মবের মাধ্যমে আমরা অনেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি। অর্থাৎ আপনার দেশে যদি রুল অফ ল থাকে, তাহলে ওই দেশে কিন্তু মব কিন্তু ইচ্ছা করলেও কেউ সৃষ্টি করতে পারে না। রুল অফ ল আর তারপরে সিটিজেনের অধিকারগুলো যদি নিশ্চিত করা হয়। যেমন ধরেন, আপনি এখন আমাদেরকে একটা নিউজ আসছে
যে র্যাব বিলুপ্ত করে নতুন এলিট ফোর্স করবে, আমি আপত্তি নেই, এলিট ফোর্সের খুব দরকার আছে। পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্রে ওই হোয়াইট কালার সন্ত্রাসী যারা, বড় বড় দাগি সন্ত্রাসী যারা, যাদেরকে গতানুগতিক ব্যবস্থাপনায় আনা না যায় এই যে আইনের ভিতরে, তাদের জন্য এলিট ফোর্স খুব দরকার আছে। বেগম জিয়ার আমলেই তো র্যাব সৃষ্টি হয়েছে, এই এলিট ফোর্সটা প্রথম এটা প্রশংসিত হয়েছে, কিন্তু এটাকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করছি, এটা ব্যবহার করছি বিরোধী দলকে দমনের জন্য, এটা ব্যবহার করছি বিরোধী মতকে কিন্তু দমন র্যাব করার বিলুপ্তি জন্য। বিষয়টির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আমি বলছি যেটি হোক, আপনি কি করতেছেন, আপনি যে মানুষগুলো পরিচালিত হবে, যে মানুষগুলোর দ্বারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে, সেই মানুষগুলো কারা, কোনো পরিবর্তন হচ্ছে? আমি উদাহরণ দিই, হামের টিকা নিয়ে আপনারা যাচ্ছে তাই বলে যাচ্ছেন যে ইউনুসকে ফাঁসি 100 বার দিচ্ছেন, কিন্তু আজকে যে হামের টিকা না আনার কারণে ওইটা একটা চেন ছিল না, মহাপরিচালক ছিল, পরিচালক ছিল, ডাইরেক্টর ছিল, উপদেষ্টা ছিল, কতজন, এখন একজনকে কি আপনি শাস্তির আওতায় এনেছেন? শাস্তি যখন নিশ্চিত না হবে কোনো অপরাধে, তখন অপরাধ বেড়েই যাবে।